তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তোমাদের রেসেলমেনিয়া 23-তে জন সিনার এন্ট্রান্সের কথা তো নিশ্চয়ই মনে থাকবে। হ্যাঁ, সেইখানেই যেখানে জন সিনা একটা কালো গাড়ি নিয়ে একটা কাঁচের দেয়াল ভেঙে এরিনার মধ্যে এন্ট্রি নিয়েছিল। তো সেইটার ব্যাপারে একটা ইন্টারেস্টিং জিনিস জানা গেছে যে ডাব্লিউডাব্লিউ চেয়েছিল যে এই মোমেন্টটার জন্য জন সিনার জন্য স্পেশাল একটা ড্রাইভার হায়ার করা হবে, মানে যে এই সমস্ত কাজ করে থাকবে আর ড্রাইভারই গাড়ি চালাবে। কিন্তু জন সিনা বলে যে না, কোনো দরকার নেই, আমার এন্ট্রান্স তো আমি নিজেই গাড়ি চালাবো। আর ডাব্লিউডাব্লিউ এটা এই করতে চেয়েছিল যে যাতে পারফেকশনটা একদম ভালোভাবে হয়, একদম পারফেক্টভাবে এন্ট্রান্সটা হয়, সেই জন্য একটা ভালো ড্রাইভার হায়ার করতে ছিল। কিন্তু জন সিনা নিজেই সেই দায়িত্ব নিয়ে নেয় আর একদম পারফেক্ট এন্ট্রান্স করে। আর দেখতে গেলে এটা ডাব্লিউডাব্লিউর ইতিহাসের টপ 10 রেসেলমেনিয়ার এন্ট্রান্সের মধ্যে একটার মধ্যে ধরা হয়। তো এই গ্রেটেস্ট মোমেন্টটা জন সিনা নিজেই ক্রিয়েট করে নেয় কারোর সাহায্য ছাড়াই। আর পুরনো কথা হচ্ছে যখন, তখন আরেকটু পুরনো কথা বলা যাক। যেমন আমরা জানতাম যে সেথ রলিন্স, ডিন অ্যামব্রোস আর রোমান রেইন্সের সিল টিম ছিল। তো সেই সিল টিম প্রথম দিকে যখন তাদের ক্যারিয়ার শুরু করে তখন আমরা দেখতাম যে তারা একটা মাস্ক পরে আসতো। তখন তারা হাউন্ড অফ জাস্টিস নামে পরিচিত ছিল আর এই মাস্কটা পরে তারা এন্ট্রি নিত। কিন্তু কিছু সময় পর গিয়ে আমরা দেখলাম যে তারা মাস্ক ছাড়াই এন্ট্রি নেয় আর মাস্ক খুলে দিয়েই তারা রেসেল সব করে। কিন্তু এটার পেছনে কারণ হচ্ছে যে ভিন্স ম্যাকম্যানের নাকি তাদের মাস্ক পরা পছন্দ ছিল না, তাই জন্য কী করে যে মাস্ক পরাটাকে ব্যান করে দেয়। মানে ভিন্স ম্যাকম্যানের তো অনেক জিনিসই ডাব্লিউডাব্লিউতে পছন্দ নয়, আর তার মধ্যে এইটাও একটা। মানে মাস্ক পরে তো জাস্ট এন্ট্রান্সই নিত, তো তাতে প্রবলেমটা কী ছিল, দেখতেও বেশ কুল লাগতো। তো প্রবলেমটা হচ্ছে যে মাস্ক পরে এন্ট্রান্স নিলে নাকি রোমান রেইন্স, সেথ রলিন্স আর ডিন অ্যামব্রোস এদের মুখ দেখা যেত না, তাই জন্য ভিন্স ম্যাকম্যান মাস্ক পরা পছন্দ করতো না আর মাস্ক তাদেরকে খুলে ফেলার আদেশ দেয় আর মাস্কটাকে ব্যান করে দেয়। এমনটা তো ছিল না যে তারা মাস্ক পরে সবসময় কাটাতো, জাস্ট এন্ট্রান্সের সময় মাস্ক পরতো আর তারপরে আমরা তাদেরকে মাস্ক ছাড়াই দেখেছি। তো এমনটাও তো নয় যে সেথ রলিন্স, রোমান রেইন্স আর ডিন অ্যামব্রোসের মুখ আমরা কেউ দেখেই নি, সবসময় তারা মাস্ক পরে থাকতো। তো এইরকম আজগুবি খেয়াল ভিন্স ম্যাকম্যানের মনে প্রায়ই আসে আর এইসব উল্টোপাল্টা কীর্তিকলাপ সে করেও থাকে। আর কীর্তিকলাপের কথা যখন হচ্ছে তখন রিসেন্ট টাইমের কীর্তিকলাপগুলো একটু বেশি ফেমাস হয়ে গেছে ভিন্স ম্যাকম্যানের। তো এবার আসা যাক পরের নিউজে। তোমাদের সকলের গ্রেটেস্ট রয়্যাল রাম্বলের কথা তো মনেই আছে। হ্যাঁ, সেই গ্রেটেস্ট রয়্যাল রাম্বল যেটা সৌদি আরবে হয়েছিল, যেটা 50 জনের রয়্যাল রাম্বল ছিল আর সেটা ব্রন স্ট্রোমান জিতেছিল। তারপর ব্রন স্ট্রোমানকে একটা সবুজ কালারের চ্যাম্পিয়নশিপ বেল্টও দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে সেই চ্যাম্পিয়নশিপ বেল্টের কী হয় সেটা তো ব্রন স্ট্রোমান নিজেও জানে না, আর আমরা সেই বেল্টটা আর কখনো দেখতেও পাইনি। তো সেই রয়্যাল রাম্বল মানে সেই 50 ম্যান রয়্যাল রাম্বল ম্যাচ বা গ্রেটেস্ট রয়্যাল রাম্বল ম্যাচ আবার 2025 সালে হয়তো হতে পারে, এমনটাই প্ল্যান চলছে সৌদি আরব আর ডাব্লিউডাব্লিউর মধ্যে। তো আমরা সম্ভবত সেই গ্রেটেস্ট রয়্যাল রাম্বল 50 জনের হবে কি 100 জনের হবে সেটা তো বলতে পারছি না, তবে 2025 সালে এরকম একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট সৌদি আরবে করানোর প্ল্যান চলছে। আর ডাব্লিউডাব্লিউর যে মেন রয়্যাল রাম্বল ম্যাচ হয় 30 ম্যান রয়্যাল রাম্বল ম্যাচ, যেটা জিতলে রেসেলমেনিয়াতে চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পাওয়া যায়, সেইটা সম্ভবত 2026 কিংবা 27 সালে সৌদি আরবে হতে পারে। তবে আপাতত 2025 সালের জন্য গ্রেটেস্ট রয়্যাল রাম্বলের প্ল্যান চলছে। তো দেখা যাক আমরা এটা দেখতে পাই কি না, চান্স তো অনেক বেশি আছে। ডাব্লিউডাব্লিউ এরকম টাকার জন্য এরকম ম্যাচ বুক করেই দেয়। তবে এইবারের গ্রেটেস্ট রয়্যাল রাম্বল একটু হলেও আলাদা হবে, কারণ আগের বারে তো একদম বিচ্ছিরি হয়েছে। তবে এবার যেহেতু ট্রিপল এইচ আছে তাহলে আমরা এখানে একটা ভালো কিছু হয়তো দেখতে পাবো। তো এখন 1 বছরের ব্যাপার, এখন 2025 সাল আসতে অনেক দেরি। তো দেখা যাক 25 সালে আমরা এরকম কিছু দেখতে পাই কি না। আর সবার লাস্টে কথা বলবো আমাদের ব্লাড লাইন নিয়ে। একটা অনেক বড় আমরা হিন্ট পেয়ে গেছি। আমরা দেখলাম যে পল হেমান তো পুরোপুরি নতুন ব্লাড লাইনের এগেনস্টে। পল হেমান তো বলে দিয়েছে যে টোঙ্গা লোয়া একেবারে ক্রিমিনাল প্রজাতির, এরা ডাব্লিউডাব্লিউর পক্ষেও ক্ষতিকর আর ব্লাড লাইনের পক্ষেও ক্ষতিকর। এদের কোনো ব্যাকগ্রাউন্ডের ঠিক নেই, এরা কোথা থেকে এসছে কে জানে, এরা গুন্ডা মাফিয়া। কাদেরকে নিয়ে এসে সোলো সিকোভা জয়েন করিয়েছে। আর আমরা ব্যাকস্টেজেতে দেখলাম যে সোলো সিকোভাকে পল হেমান এই কথাগুলোই বলছে। আর হঠাৎ করে পল হেমান জিজ্ঞেস করে যে আমরা যে ব্লাড লাইন করছি, তো এই ব্লাড লাইনের মেম্বার কজন, টোঙ্গালোয়া, সোলো সিকোভা আছে নাকি আরও কেউ আছে। তো এবারে ভাবছিলাম যে এবার সম্ভবত নাম রিভিল হতে দেখতে পাবো, কিন্তু সোলো সিকোভা বেশি কিছু বলতো তার আগেই কেভিন ওমেন্সের থিম সং প্লে হয়ে যায় আর সিন এখানেই কাট হয়ে যায়। আমাদেরকে ডাব্লিউডাব্লিউ এর মধ্যে দিয়ে একটা বড় সড়ো হিন্ট তো দিয়ে দিয়েছে যে এখন ব্লাড লাইনে এই 3 জন বাদেও আরও মেম্বার রয়েছে, তবে তাদের নামগুলো এখন এত তাড়াতাড়ি রিভিল হবে না। আর পল হেমান তো পুরোপুরি নতুন ব্লাড লাইনের এগেনস্টে। আমরা দেখতে পেলাম যে পল হেমান র্যান্ডি অর্টন আর কেভিন ওমেন্সকে গিয়েও সাবধান করেছিল ব্যাকল্যাশের আগে, আর তারপর এখন কেভিন ওমেন্সকে এসেও সাবধান করছে যে
এই ব্লাড লাইন ঠিক নয়, এরা শুধুমাত্র রোস্টারের সুপারস্টারদের জন্য নয় বরং পুরো ডাব্লিউডাব্লিউর জন্যই একটা ক্ষতিকর জিনিস। আর কেভিন ওয়েন্স তো মানতেই চাইল না, কারণ পল হেমান জীবনে এত পাপ করেছে রোমান্সের সাথে মিলে যে এখন তাকে আর কেউ বিশ্বাসই করছে না। এখন সবাই বলছে, মানে কেভিন ওয়েন্স তো নিজে বলে দিল যে এই সব কিছু পল হেমানেরই প্ল্যান, আর পল হেমান এখন নাটক করে বেড়াচ্ছে। তো এটা পুরো সেই পালে বাঘ পড়েছে সেই গল্পটার মতো, যখন সত্যিকারে পালে বাঘ পড়ে তখন কেউ বিশ্বাসই করতে চায় না। পল হেমানের কুকীর্তির জন্য এখন পল হেমানকে কেউই বিশ্বাস করছে না, আর পল হেমান এখন সবার কাছে সাহায্য চেয়ে বেড়াচ্ছে। আর তারপরে এবারে সবথেকে বড় কথাটা বলা যাক, যে এখানে সোলো সিকোয়া ব্যাকস্টেজে পল হেমানকে একটা কথা বলেছে, সেই কথাটাই হচ্ছে মেন হিন্ট। সেই কথাটা হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সোলো সিকোয়া বলেছিল পল হেমানকে যে ব্লাড লাইন হ্যাজ কোডি রোডস আন্ডার কন্ট্রোল অ্যান্ড হি ডাজ নট নো ইট। তো এই কথাটা একমাত্র কোডি রোডসকে এখনও পর্যন্ত একজনই বলেছে, আর সে হচ্ছে আমাদের পিপলস চ্যাম্পিয়ন দ্য ফাইনাল বস দ্য রক তার একটা প্রোমোতে কোডি রোডসকে এই কথাটা বলেছিল, আর সেই কথাটাই এখন সোলো সিকোয়া পল হেমানকে বললো। এটা ডাব্লিউডাব্লিউ একটা বড় হিন্ট দিয়ে দিয়েছে, আর বলতে গেলে এক প্রকারের কনফার্মই করে দিয়েছে সমস্ত আমাদের চিন্তাভাবনা, স্পেকুলেশন, রুমারকে, যে রকই হচ্ছে আসল ট্রাইবাল চিফ নতুন ব্লাড লাইনের। তো স্টোরি লাইন বেশ ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। আবার দেখলাম যে রক তার ইনস্টাগ্রামে সবাইকে আনফলো করে দিয়েছে, আবার এখন সোলো সিকোয়া এমন একটা কথা বললো যেটা রকই কোডি রোডসের জন্য বলেছিল। আর তারপরে সামার স্ল্যামও আসতে চলেছে, তো দেখা যাক এবারে রকের রিটার্ন হয়তো আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো, কারণ হিন্ট তো দিয়ে দিয়েছে। আর রক তো আগস্ট মাসে পুরোপুরি ফ্রি হয়ে যাচ্ছে, তো হয়তো আমরা আগস্টের টাইমে রকের একটা অ্যাপিয়ারেন্সও দেখতে পেয়ে যেতে পারি এই নতুন ব্লাড লাইনের স্টোরি লাইনে। আর রোমান রেন্সেরও রিটার্ন খুবই কাছে আছে, জুলাই মাসের মাঝামাঝি কিংবা আগস্টে বা সামার স্ল্যামেতে রিটার্ন দেখতে পেয়ে যাব। তো স্টোরি লাইন খুব ইন্টারেস্টিং হয়ে গেছে। আর বলতে গেলে কনফার্মেশন তো পেয়েই গেছি যে নতুন ট্রাইবাল চিফ হচ্ছে রক। তো পুরনো ট্রাইবাল চিফ রোমান রেন্স ভার্সেস নতুন ট্রাইবাল চিফ রকের মধ্যে আমরা ব্যাটেল দেখতে পাবো। খুবই ভালো একটা নিউজ পেলাম, নিউজ আর হিন্ট আমরা খুবই ভালো ডাব্লিউডাব্লিউর তরফ থেকে পাচ্ছি, তো দেখে খুবই ভালো লাগছে। তো চলো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউ নিউজ ভিডিওতে।